বাসর রাতে আমি যখন মুখে ঘোমটা টেনে বরের অপেক্ষায় বসেছিলাম, তখন আমার বর ঘরের ভিতর ঢুকেই আমার সঙ্গে কোনো রকম কথা না বলেই প্রথমে লাইটটাকে বন্ধ করে আমার কাছে এসে আমার গায়ের চাদর সরিয়ে দেয় এবং একে একে আমার শরীরের সব গয়না খুলতে শুরু করে। তারপর আমার সঙ্গে তখন আমি বরকে বললাম, তুমি আমার সঙ্গে কথা কেন বলছো না? এবং তুমি ঘরের ভেতর ঢুকতেই আমার সঙ্গে কোনো কথা না বলেই লাইটটাকে কেন বন্ধ করে দিলে? বর তখন আমাকে অনেক জোরে জড়িয়ে ধরে বলল, আরে, আজ রাতে তো লাইট বন্ধ করেই সব কাজ হবে। তারপর বরের গলার আওয়াজ শুনতেই আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। তারপর গলার আওয়াজ শুনে আমি যখন বুঝতে পারি যে ওই লোকটা তো আমার বর নয়, তখন আমি তাড়াতাড়ি তাকে আমার থেকে দূরে সরিয়ে বিছানা থেকে নিচে নেমে ঘরের লাইটটা অন করতেই তাকে দেখে তো আমার মাথা পুরো ঘুরে ওঠে। কারণ যে আমাকে জড়িয়ে ধরেছিল সেই লোকটা তো আমার বর ছিলই না, সে তো আমার বরের বন্ধু ছিল। বাসর রাতে আমার বরের জায়গায় অন্য কেউ কিভাবে আসতে পেরেছিল? এবং কেনই বা আমার বরের জায়গায় অন্য কেউ এসেছিল আমার সঙ্গে বাসর রাত করার জন্য? আমার জীবনের এই সত্য ঘটনাটি শুনে আপনাদেরও চোখ দিয়ে জল আসবে। আমার জীবনের সবকিছু আজ এই গল্পের মাধ্যমে আপনাদের শোনাবো। আমি দেখতে ভীষণ সুন্দরী ছিলাম। আমার নাম আয়াত। আমি বাবা মায়ের একমাত্র কন্যা সন্তান। কলেজের পড়াশোনা শেষ করার পরে আমার জন্য একটা অনেক ভালো বিয়ের সম্বন্ধ আসে। ছেলেটা সরকারি চাকরি করত। তাই আমার বাবা ছেলের চাকরি ও ভালো পরিবার দেখে এই বিয়েটা পাকা করেছিল এবং বাবা আমার বিয়ের জন্য অনেক দামি দামি গয়না ও জামা কাপড় কিনেছিল। তারপর বিয়ের আগের দিন আমার বাবা ও মা আমাকে নিয়ে অনেক গর্বও করেছিল। বাবা মা আমাকে অনেক স্নেহ দিয়ে বলেছিল, আমার একটি মাত্র মেয়ে, তাই আমার একটি মাত্র মেয়েকে পরীর মতো করে সাজিয়ে বিদায় করব। আমার মেয়ের বিয়েতে কোনো রকম ত্রুটি রাখব না। কিন্তু বিয়ের আগের দিন রাতে আমি জীবনের সবথেকে বড় ভুলটা করেছিলাম এবং যেই ভুলের শাস্তি আমাকে এখনও পেতে হচ্ছে। যদিও বা ঘটনাটা ঘটতে আজ 6 মাস হয়ে গেছে, কিন্তু তাও আমার চরিত্রে কিন্তু কলঙ্কের দাগ রয়ে গেছে। আসলে বিয়ের আগের দিন রাত্রিবেলা আমি বাড়ি থেকে পালিয়ে গেছিলাম এবং বাড়ি থেকে পালানোর আগে বাবা মায়ের ঘরে একটা চিঠি রেখে গেছিলাম, যাতে আমি লিখেছিলাম যে বাবা মা আমাকে ক্ষমা করে দিবেন, কারণ আমি আপনাদের পছন্দের ছেলেকে কোনো মতেই বিয়ে করতে পারবো না। কারণ আমি যাকে ভালোবাসি আমি শুধু তার সঙ্গেই সংসার করতে চাই। আমি তোমাদের অনেকবার করে বলেছিলাম যে আমি ইজানকে ভালোবাসি, কিন্তু তোমরা আমার বিয়ে ইজানের সঙ্গে দিতে চাওনি। আসলে আমার বিয়ের আগের দিন রাতে আমার প্রেমিক ইজানের সঙ্গে আমি পালিয়ে গেছিলাম। এমন নয় যে আমার প্রেমিকের ব্যাপারে আমার বাবা মাকে কোনো দিন কিছু বলিনি। আমি কিন্তু আমার বাবা ও মাকে আমার প্রেমিক ইজানের ব্যাপারে বেশ কয়েকবার বলেছিলাম। কিন্তু আমার বাবা পরিষ্কারভাবে বলে দিয়েছিল যে আমার বিয়ে নাকি কোনো দিন ইজানের সঙ্গে দিবে না, কারণ আমার প্রেমিক যেহেতু বেকার ছিল এবং সে অনাথ ছিল। তাই আমার বাবা আগে থেকেই বলে দিয়েছিল যে একটা বেকার ছেলের সঙ্গে আমার বিয়ে নাকি কোনো দিন দিবে না। আমি তো আগে বাড়ি থেকে পালাতে রাজি ছিলাম না। শুধুমাত্র আমার প্রেমিকের কথার বিশ্বাস ও ভরসা করে আমি বাড়ি থেকে পালাতে বাধ্য হয়েছিলাম। তারপর সেদিন রাত্রিবেলা আমার বাবা মায়ের শুয়ে যাওয়ার পরে সমস্ত আত্মীয় স্বজনের চোখের আড়ালে যখন আমার বিয়ের সমস্ত সোনার গয়না ও কিছু টাকা পয়সা নিয়ে চুপচাপ আমি বাড়ি থেকে বেরিয়ে আমার প্রেমিকের কথা অনুযায়ী স্টেশনে গিয়ে হাজির হয়েছিলাম, তখন সেখানে গিয়ে দেখলাম যে আমার প্রেমিক তো সেখানে আগে থেকেই উপস্থিত ছিল। এবং ওই সময় আমি তার হাত ধরে অনেক বেশি ঘাবড়ে গিয়ে বললাম, ইজান, আমার কিন্তু ভীষণ ভয় লাগছে। আমরা এইভাবে বাড়ি থেকে পালিয়ে ঠিক করছি তো? তখন ইজান আমাকে অনেক ভালোবেসে জড়িয়ে ধরে বলেছিল, আমি তোমাকে অনেক ভালোবাসি এবং আমরা তো কোনো অপরাধ করছি না। আমরা দুজন একে অপরকে অনেক ভালোবাসি এবং বিয়ে করতে চাই। এতে এত বেশি ভয় পাওয়ার কি আছে?
তোমার বাবাকে তো অনেকবার বলেছি যে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তোমার ও আমার বিয়ের ব্যাপারে কিন্তু তোমার বাবা তো রাজি হয়নি। তাহলে আমাদের কাছে তো পালিয়ে বিয়ে করা ছাড়া আর কোনো রাস্তা নেই। তাই তুমি একদম ভয় পেও না। আমি তো আছি তোমার সঙ্গে। বিয়ে করার পরে আমরা দুজনে সুখে সংসার করব, এবং একবার বিয়ে হয়ে গেলে তো তোমার বাবা আর আমাদের কিছুই করতে পারবে না। তখন দেখবে তোমার বাবা বাধ্য হয়ে আমাদেরকে গ্রহণ করে নেবে। এই কথা বলে আমার প্রেমিক আমাকে তার গ্রামের বাড়িতে নিয়ে গেছিল। ওদিকে আমার বাবার বাড়িতে কত কুটুম ও আত্মীয় স্বজনেরা আমার বিয়ের জন্য গান বাজনায় ব্যস্ত ছিল। আর এদিকে আমি চুপচাপ সবার চোখে ধুলো দিয়ে ও আমার বাবা মায়ের মান সম্মান সব কিছু শেষ করে দিয়ে বাড়ি থেকে পালিয়ে চলে এসেছিলাম। কিন্তু আমি কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি যে সেদিন বাড়ি থেকে পালিয়ে এসে আমি জীবনে কত বড় ভুল কাজ করেছিলাম। তারপর পালিয়ে আসার পরে আমার প্রেমিক আমাকে তার গ্রামের বাড়িতে নিয়ে গেছিল, এবং তার বাড়িটা কিন্তু খুব ছোট্ট ছিল, এবং তার বাড়ির পাশে যে ভাবি ছিল সেই ভাবিকে সাক্ষী রেখে আমরা দুজনে মৌলানা সাহেবের সামনে একে অপরকে কবুল করেছিলাম। এবং আমার বরের যে প্রিয় বন্ধু ছিল সে আমাদের বিয়ের অনেক ছবিও তুলেছিল। সেখানে যাওয়ার পরে আমার বর একটা লোকের সঙ্গে আমার পরিচয় করিয়েছিল, এবং আমাদের বিয়ের দিন শুধুমাত্র ভাবি এবং ওই লোকটি আমাদেরকে আমাদের বিয়ের অনেক শুভকামনা দিয়েছিল। এবং আমার বর ওই লোকটিকে জড়িয়ে ধরে বলেছিল, আয়াত, ইনি হচ্ছেন আমার সব কিছু, আমার বস। আজ আমি শুধু এনার জন্যই বেঁচে আছি। উনি না থাকলে নাকি আমার বর না খেয়েই মরে যেত। ওই লোকটা নাকি আমার বরকে আর্থিক দিক দিয়ে অনেকবার সাহায্য করেছে। ওই লোকটির নাম শহীদুল। এবং আমার বরের বাড়ির পাশে যে ভাবিটা থাকতো সেই ভাবিটা কিন্তু ভীষণ ভালো মানুষ ছিল। আমাদের বিয়েটা হয়ে যাওয়ার পরে ভাবি আমাকে বলেছিল, আয়াত, তোমার যদি কোনো কিছুর অসুবিধে হয় তাহলে তুমি আমার বাড়িতে চলে আসবে। তারপর ভাবিও তখন নিজের বাড়ি চলে গেছিল, এবং আমার বরের বসও, আমার বরের বন্ধু তারাও কিন্তু নিজেদের বাড়ি চলে গেছিল। তারপর রাতের বেলায় আমি যখন ঘরের ভিতরে মুখে ঘোমটা দিয়ে আমার বরের অপেক্ষায় বসেছিলাম, তখন আমি একদিকে এটা ভেবে খুশি ছিলাম যে আমার বিয়ে আমার প্রেমিকের সঙ্গে হয়ে গেছে, কিন্তু অন্যদিকে এটা ভেবে দুঃখিত ছিলাম যে আমি আমার বাবা ও মাকে ঠকিয়েছি। কারণ সেদিন যেহেতু আমার বিয়ের দিন ছিল, তাই ততক্ষণে সবাই হয়তো জানতে পেরে গেছিল যে আমি বাড়ি থেকে পালিয়ে গেছি, এবং আমার বাবা মায়ের মান সম্মান ও নাক কাটা যাবে। তারপর অনেক চেষ্টার পরে যখন ওই কথাগুলোকে দূরে সরিয়ে রেখে বরের কথা ভাবছিলাম, ঠিক তখনই আমার ঘরের ভিতরে কেউ একজন প্রবেশ করল। তখন আমি ভেবেই নিয়েছিলাম নিশ্চয়ই ঘরের ভেতরে আমার বর প্রবেশ করেছে। তখন রাত্রি ৮টা বাজছিল। তারপর ঘরে ঢোকা মাত্রই প্রথমে আমার বর লাইটটাকে বন্ধ করে দিয়েছিল, এবং আমি যেহেতু মুখের মধ্যে ঘোমটা দিয়েছিলাম তাই বরের মুখটা দেখতেই পাইনি। তারপর আমার বর যখন আমার কাছে এসে আমার মুখের ঘোমটা সরিয়ে আমার গয়নাগুলো খুলতে শুরু করে, তখন আমি খুব খুশি হয়ে বরকে বলেছিলাম, তুমি ঘরে ঢোকা মাত্রই লাইটটা কেন বন্ধ করে দিলে? আমার সঙ্গে দুটো কথা বলবে না? তখনও সে কিন্তু চুপচাপ ছিল, এবং আমি একাই ভূতের মতো বকে যাচ্ছিলাম, কিন্তু সে একটাও কথা বলেনি। তারপর বর যখন আমার গায়ের কাপড়টা সরাতে শুরু করে, তারপর আমি একটুখানি রেগে বরকে বললাম, তখন থেকেই তো আমি ভূতের মতো একাই বকে যাচ্ছি, আর তুমি চুপচাপ আছো। তুমি আমার সঙ্গে কথা বলছো না কেন? তারপর আমার বর আমাকে জড়িয়ে ধরে আমার কানের কাছে এসে আস্তে করে বলল, কথা বলে আর কি হবে? এখন যেটা কাজ করার আছে চলো আগে সেটা করি। বরের গলার শব্দ পেয়ে আমার বুকের ভেতরটা কেঁপে উঠেছিল, কারণ আমি আমার বরের গলার আওয়াজ খুব ভালোভাবেই জানতাম। তাই আমি ওই লোকটার গলার আওয়াজ পেয়ে অনুমান লাগাতে পেরেছিলাম যে সে আমার বর ছিল না, সে অন্য কেউ ছিল। তারপর আমি যখন অনেক বেশি ভয় পেয়ে ঘাবড়ে গিয়ে লোকটাকে নিজের থেকে দূরে সরিয়ে দিয়ে তাড়াতাড়ি বিছানা থেকে নেমে ঘরের লাইটটা অন করি, তখন লোকটাকে দেখতেই আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। কারণ সে তো আমার বর ছিল না, সে তো আমার বরের বস ছিল, যাকে আমার বর নিজের সব কিছু মনে করত।
আমি তখন লোকটিকে দেখার পরে অনেক রেগে বললাম, আপনি এখানে কি করছেন? আর আপনি আমার বরের কেন শেরওয়ানি পরে আছেন? আমার বর কোথায় আছে? এই কথা বলে আমি যখন তাড়াতাড়ি দরজা খুলে বাইরে বেরিয়েছিলাম, তখন ওই লোকটিও কিন্তু আমার পেছনে ছুটতে শুরু করেছিল। তারপর আমি যখন ভয় পেয়ে ঘর থেকে বেরিয়ে এলাম, তখন দেখি যে আমার বর তো তার ছোটবেলাকার বন্ধুর সঙ্গে বসে আড্ডা দিচ্ছিল ও মদ্যপান করছিল। তারপর আমি যখন বরের কাছে গিয়ে বললাম, ইজান, এসব কি হচ্ছে? তুমি এখানে আছো? আর তোমার বস আমার সঙ্গে নোংরামি করার চেষ্টা করেছে। আমার বর তখন হেসে বলল, কোথায় কি হচ্ছে? আমি তখন বললাম, তোমার বস আমাকে খুব খারাপভাবে ছোঁয়ার চেষ্টা করেছে এবং আমার সঙ্গে বাসর রাত করার চেষ্টা করেছে। তারপর আমার বর যা বলল সেটা শুনে যেন আমার মাথায় বাজ ভেঙে পড়ল। কারণ বর তখন অনেক জোরে জোরে হেসে আমার মুখে হাত বুলিয়ে বলল, দেখো আমার জান, আমি তোমাকে বিয়ে করেছি শুধুমাত্র তোমার মাধ্যমে টাকা ইনকাম করার জন্য। আমার এই বস তোমার সঙ্গে একটা রাত কাটানোর জন্য আজ আমাকে 25,000 টাকা দিয়েছে এবং এইভাবে আমি তোমাকে দিয়ে ব্যবসা করব। আর আমিও খুব তাড়াতাড়ি বড়লোক হয়ে উঠব। ওই জন্যই তো তোমার মতো সুন্দরী মেয়েকে আমি বিয়ে করে এখানে নিয়ে এসেছি। আমি তখন বুঝতে পারছিলাম না যে আমার সঙ্গে কি হচ্ছিল। ওই সময় বরের সব কথা শুনে আমি যেন জ্ঞানশূন্য হয়ে গেছিলাম। তারপর সবকিছু শোনার পরে আমার মাথা যেন কাজ করা বন্ধ করে দিয়েছিল। আমি তখন বরের হাতে পায়ে ধরে বললাম, তুমি আমার সঙ্গে এরকম করতে পারো না। কারণ তুমি তো আমাকে অনেক ভালোবাসো। আর তোমার জন্যই তো আমি আমার বাবা মাকে ঠকিয়ে বাড়ি ছেড়ে তোমার সঙ্গে পালিয়ে এসেছি। বর তখন অনেক জোরে হেসে তার বসকে বলল, মালিক, আপনি নিয়ে যান আপনার ময়নাকে এবং আপনি ঘরের ভিতরে গিয়ে যা ইচ্ছে তাই খেলতে পারেন। তাতে আমার কিছুই যায় আসে না। আমার শুধু টাকার সঙ্গে মতলব আছে। তারপর বরের কথা শোনার পরে আমি যখন সেখান থেকে পালানোর চেষ্টা করি, তখন আমার বরের বস জোর জবরদস্তি আমার হাত ধরে আমাকে ঘরের ভেতরে নিয়ে যাচ্ছিল। ওই সময় আমি চালাকি করে ওই লোকটার হাতে কামড় দিয়ে কোনো রকমভাবে ওই ঘর থেকে বাইরে বেরিয়ে একটা চায়ের দোকানে এসে পৌঁছেছিলাম। ওই চায়ের দোকানে আসার পরে ওই চাওয়ালা কাকুকে অনেক অনুরোধ করে বলেছিলাম সে যাতে আমাকে একটু নিজের ফোন দেয়, আমার বাড়িতে আমাকে ফোন করার জন্য। তারপর ওই কাকুটা আমার কান্না দেখে আমাকে নিজের ফোন দিয়েছিল। তারপর আমি যখন ফোনটা পেয়ে আমার বাবাকে ফোন করেছিলাম, তখন আমার বাবা ফোনটা ধরা মাত্রই আমার কান্নার আওয়াজ শুনে আমাকে অনেক রেগে বলে দিয়েছিল যে তোর সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই। আমাদের মান সম্মান সব কিছু নষ্ট করে আজ আমাকে ফোন করে সাহায্য চাইছিস? আমাদের কাছে তুই মরে গেছিস। আমাদের কোনো সন্তান নেই। আমরা নিঃসন্তান। তাই খবরদার আমাকে ও তোর মাকে আর কোনোদিন ফোন করে বিরক্ত করবি না। এই কথা বলে আমার বাবা নিজের সুইচ অফ করে দিয়েছিল। তারপর আমি যখন বুঝতে পারছিলাম না যে এবার আমি কি করব, তখন আমি তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে ওই পাশের বাড়ির ভাবির কাছে গেছিলাম এবং ভাবির বাড়িতে যাওয়া মাত্রই আমার পেছনে কিন্তু আমার বরও এসে হাজির হয়েছিল। তারপর আমার বর যখন আমার হাত ধরে আমাকে জোর করে নিজের ঘরে নিয়ে যাওয়ার নাটক করছিল, তখন আমি ভাবিকে সব কিছু সত্যি কথা বলেছিলাম যে আমার বর আমার সঙ্গে কীরকম ব্যবহার করেছে। এবং সব কিছু শোনার পরে ভাবি আমার বরকে বলেছিল, ইজান, তুমি এখান থেকে চলে যাও, নইলে আমি কিন্তু পুলিশকে ডাকতে বাধ্য হব। তারপর আমার বর পুলিশের নাম শুনে সেখান থেকে চলে গেছিল এবং যাওয়ার আগে আমাকে বলেছিল, জান, তুমি কতদিন এখানে লুকিয়ে থাকবে? তোমাকে তো আমার কাছে আবার ফিরে আসতে হবে, কারণ আমি তো তোমার বর। তারপর সেদিন আমি ভাবির বাড়িতেই ছিলাম এবং ভাবির বাড়িতে 2 দিন থাকার পরে আমি আবার বাড়িতে ফোন করেছিলাম, কিন্তু আমার বাবা আমাকে আর গ্রহণ করতে রাজি ছিল না। ওদিকে ভাবির বাড়িতে 6-7 দিন থাকার পরে সেদিন রাত্রিবেলা কিন্তু ভাবির বড় যখন আমার উপরে খারাপ নজর দিয়েছিল, তখন আমি কিন্তু তাড়াতাড়ি চিৎকার করে ভাবিকে সব কিছু বলেছিলাম
যে তার বর কিভাবে আমার সঙ্গে নোংরামি করার চেষ্টা করেছে। তারপর সেদিন ভাবি আমাকে জোর জবরদস্তি বাসে করে আমার বাড়িতে নিয়ে এসেছিল এবং আমার বাবাকে হাত জোর করে বলেছিল, কাকু, দয়া করে আপনি আপনার মেয়েকে ক্ষমা করে দিন, কারণ সে আবেগের বশে অনেক বড় ভুল করেছে। কিন্তু ওকে যদি এইভাবে একা ছেড়ে দিবেন তাহলে পুরো সমাজটা কিন্তু ওকে ছিঁড়ে খাবে। কিন্তু আমার বাবা আমার মুখ দেখা মাত্রই আমার গালে একটা থাপ্পড় মেরেছিল ও বলেছিল, এই মেয়েকে আমি কোনো দিন গ্রহণ করব না। এই মেয়েটার জন্য আমার মান সম্মান সব কিছু শেষ হয়ে গেছে। আমি বাইরে মুখ দেখানোর যোগ্য থাকিনি। আমাকে কত লোকের কত রকম বাজে কথা শুনতে হয়। আমি তখন কেঁদে কেটে আমার নিজের ভুল বুঝতে পেরে আমার বাবার পা ধরে ক্ষমা চেয়েছিলাম। ওদিকে আমার মাও আমার কষ্ট দেখে একাই কেঁদেই যাচ্ছিল। তারপর আমার বাবা যখন আমাকে আবার বাড়ি থেকে ধাক্কা মেরে বের করেছিল, ওই সময় ভাবি আমার বাবার সামনে হাত জোর করে বলেছিল, কাকু, আপনি কি আপনার জীবনে কোনো ভুল করেননি? ঠিক সেই রকম আপনার মেয়েও হয়তো আবেগের বশে অনেক বড় ভুল করে ফেলেছে। কিন্তু আপনার মেয়েকে অন্ততপক্ষে একটা সুযোগ তো দিন ওর ভুলটাকে শোধরানোর। ও যে নিজের ভুল বুঝতে পেরে আপনার কাছে ক্ষমা চাইছে, এটাই তো অনেক বড় কথা। মানুষ মাত্রই ভুল হয়ে থাকে। তাই একটা সুযোগ আপনার মেয়েকে দিন, নইলে এই মেয়েটার কোনো গতি থাকবে না। এই নোংরা সমাজের নোংরা লোকেরা আপনার মেয়েকে সবাই লুটে পুটে খাবে। তাহলে কি আপনার ভালো লাগবে? দয়া করে আপনার মেয়েকে একটা সুযোগ দিন। ভাবির কথা শুনে আমার বাবার চোখ দিয়েও জল পড়তে শুরু হয়েছিল। তারপর আমি যখন আমার বাবাকে আর থাকতে না পেরে জড়িয়ে ধরেছিলাম, তখন বাবাও আমাকে জড়িয়ে ধরেছিল এবং আমাকে ক্ষমা করেছিল। তারপরে আমি ও আমার বাবা মিলে আমার প্রেমিককে জেলে ভরেছিলাম, কারণ সে আমার সঙ্গে ভালোবাসার নাটক করে আমাকে বিয়ে করে আমাকে দিয়ে ব্যবসা করানোর চেষ্টা করেছিল। এখন ওই শয়তান কিন্তু জেলে আছে এবং আমি আমার বাবা মায়ের সঙ্গেই আছি। আমি জানি আমি যত বড় ভুল কাজ করেছি, এই ভুলটা শোধরাতে হয়তো আমার পুরো জীবনটাই শেষ হয়ে যাবে। তাই দয়া করে আবেগের বশে তোমরাও একটা অচেনা অজানা ছেলের সঙ্গে কখনোই নিজের বাড়ি ছেড়ে বাবা মাকে ঠকিয়ে পালিয়ে যেও না। নইলে কিন্তু আমার মতোই দুর্গতি হবে। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।